ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, কর্মসংস্থান ও বিনিয়োগ নিয়ে আলোচনা। কিভাবে বিনিয়োগ বৃদ্ধি করতে পারে, কিভাবে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, কিভাবে দেশের মানুষের অগ্রযাত্রার পথকে আরো ধাবিত করা যায়, এগুলো নিয়ে তাদের বিশদ আলোচনা হয়েছে। ভূ রাজনৈতিক পালাবদলের মধ্যে চীন সফরে নতুন সুযোগ দেখছেন বিশ্লেষকরা। বাইলেটারাল এফটিএ না করেও বাংলাদেশের পণ্য কিন্তু চীনের বাজারে রপ্তানি করা সম্ভব হতে পারে। ধানমন্ডিতে চড়াও জামাত। দিনে দুপুরে এই প্রকাশ্য দিবালোকে মিডিয়ার সামনে তারা একজন গণমাধ্যম কর্মীর উপরে কি ধরনের আক্রমণ করতে পারে। এই ঘটনার সাথে আমাদের যারা সম্পৃক্ত ইতিমধ্যেই একদম সাংগঠনিকভাবে আমরা তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছি। আওয়ামী বিশৃঙ্খলা প্রতিহতে সরব রাজপথ। দেশের মধ্যে অস্থিতিশীলতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড তারা করার চেষ্টা করছে। শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশের আবেদন। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে সরকার, অভিযোগ 11 দলীয় নেতাদের। গুম খুন হত্যার বিচার দাবি। রাজধানীর প্রধান সড়কে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা, সুফল পেতে অবৈধ কারখানার বিরুদ্ধে ব্যবস্থার তাগিদ। আমাদের পুরো যোগাযোগ ব্যবস্থাকে যেমন আমাদের বিশৃঙ্খল একটা পরিস্থিতি সৃষ্টি করেছে, এটা আমাদের জন্য বড় একটা ইস্যু ভবিষ্যতে তৈরি হয়ে যাবে। 30 বছর পরও চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু রহস্যে ঘেরা, কবর থেকে দেহাবশেষ তোলার আদেশ বাতিল। মিয়ানমারে ভোটের সময় 7 শতাধিক বেসামরিক নাগরিক হত্যা, বাদ যায়নি নারী ও শিশুরাও, জাতিসংঘের প্রতিবেদন। এবার স্পটলাইট রোনালদো হ্যারি কেনের উপর। রাতে মাঠে নামছে পর্তুগাল, ইংল্যান্ড। স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে ফিরতে পারেন নেইমার। স্বাগত নিউজ 24 সংবাদের পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি নাফিসা হক এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও অ্যালোইস জাভিঙ্গির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার স্থানীয় সময় বিকালে চীনের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের কর্মসংস্থান ও বিনিয়োগ বৃদ্ধি নিয়ে আলোচনা হয়। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন জানান, বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য আস্থার পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার। প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া থেকে চীনে তারেক রহমান। মঙ্গলবার দেশটির দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও অ্যালোইস জাভিঙ্গি। সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানান ফোরামের প্রধান। প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর সহযোগিতায় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ আগামী 5 বছরে 250 মিলিয়ন বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি প্রায় 20,000 কিলোমিটার নদী ও খাল পুনর্খননের মাধ্যমে পানি প্রবাহ পুনরুদ্ধার, বন্যার ঝুঁকি হ্রাস এবং পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের উদ্যোগের কথা তুলে ধরেন। জানান, 2030 সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার 20% নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের পরিকল্পনার কথা। একই শহরে সাংগ্রিলা হোটেলে সংবাদ সম্মেলনে আসেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। বলেন, বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য আস্থার পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার। এই সম্মেলনের মাধ্যমে তার যে মূল লক্ষ্য, বাংলাদেশে অধিকতর বৈদেশিক বিনিয়োগ নিশ্চিত করা, কর্মসংস্থান সৃষ্টি করা, জলবায়ুর সহনশীলতা এবং টেকসই উন্নয়নের যে অগ্রযাত্রা রয়েছে সেটিকে আন্তর্জাতিক বিনিয়োগ এবং অংশীদারিত্বের সাথে আরো গভীরভাবে সম্পৃক্ত করা। ক্লাইমেট রেজিলিয়েন্স, ক্লাইমেট সিকিউরিটি, ক্লাইমেট ফাইন্যান্স নিশ্চিত করা is a key top priority, and to do that we need to work with collective responsibility. ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত সামার দাভোস 2026 অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকার প্রধান হিসেবে বাংলাদেশের বাইরে এই প্রথম কোনো বৈশ্বিক সম্মেলনে যোগদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। বাংলাদেশি পণ্য ও সেবা রপ্তানি বৃদ্ধির পাশাপাশি দেশের বৃহৎ অবকাঠামো প্রকল্পে বড় বিনিয়োগের লক্ষ্য নিয়ে চীন সফরে
প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফর ঘিরে বেইজিংয়ের সাথে অর্থনৈতিক এবং কৌশলগত সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার। বিশ্লেষকরা বলছেন, ভূরাজনৈতিক পরিবর্তনের এই সময়ে প্রধানমন্ত্রীর সফর বাণিজ্য ও শ্রম বাজারে নতুন সুযোগের মাইলফলক হতে পারে। বাংলাদেশের অন্যতম উন্নয়ন ও বিনিয়োগ অংশীদার দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ চীন। সেই সম্পর্কে গতি বাড়াতেই নিজের প্রথম বিদেশ সফরেই চীনকে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের জ্বালানি, পরিবহন, তৈরি পোশাক, তথ্য প্রযুক্তি সহ বেশ কিছু খাতে বিনিয়োগ আছে চীনের। প্রধানমন্ত্রীর সফরে চীনের বিনিয়োগ আরও বাড়ানোর চেষ্টা থাকবে বাংলাদেশের। গত 5 বছর ধরে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের অন্যতম প্রধান উৎস চীন। ফলে প্রধানমন্ত্রীর এবারের সফরকে কেন্দ্র করে বিনিয়োগ সংক্রান্ত একাধিক উদ্যোগ এগিয়ে নেওয়া হচ্ছে। বাংলাদেশ থেকে চীনে রপ্তানিযোগ্য শতভাগ পণ্যে 2028 সাল পর্যন্ত শূন্য শুল্ক সুবিধা দিয়ে রেখেছে চীন। তারপরও চীন থেকে $17 বিলিয়ন আমদানির বিপরীতে বাংলাদেশের রপ্তানি $1 বিলিয়ন কম। বাণিজ্যের এই ঘাটতি কমিয়ে আনতে এই সফর গুরুত্বপূর্ণ বলছেন ব্যবসায়ীরা। বিরাট বড় একটা গ্যাপ রয়ে গেছে, আমাদের বাণিজ্য গ্যাপ। এটার জন্য কিন্তু চীন আমাদের বলেছে, আপনাদের জন্য এই পণ্য, এতগুলো পণ্য ডিউটি ফ্রি দেওয়া হলো। কিভাবে আমরা এখানে অন্তপক্ষে $3 বিলিয়ন পর্যন্ত আমরা এক্সপোর্ট করতে পারি, এই ধরনের একটা পরিকল্পনা নিয়ে এই পরিকল্পনা করতে হবে আমাদের সুদূর প্রসারী। সফরে তিস্তা মহাপরিকল্পনা, মোংলা বন্দরের আধুনিকায়ন ও ডিজিটাল সংযোগ সম্প্রসারণ সহ প্রায় 17টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। সেই সাথে চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চল ও কেরানীগঞ্জ ইকোনমিক জোনে বিনিয়োগকারীদের জন্য জমি বরাদ্দ সংক্রান্ত চুক্তিগুলো চূড়ান্ত হতে পারে। মূলত দুটি দেশের মধ্যে একটা বাণিজ্য চুক্তি করার বিষয়ে নানা রকমের চিন্তা ভাবনা হচ্ছে, কিন্তু এই মুক্ত বাণিজ্য চুক্তি করতে গেলে বাংলাদেশে একটা বড় রেভিনিউ লস হতে পারে। তো সেটা একটা বড় চিন্তার বিষয়। তো সেটা কিভাবে আসলে অ্যাড্রেস করে সেটা দেখতে হবে। তবে আসলে এই বাইল্যাটারাল এফটিএ না করেও বাংলাদেশের পণ্য কিন্তু চীনের বাজারে রপ্তানি করা সম্ভব হতে পারে। সফর ঘিরে $9 বিলিয়ন বেশি ঋণ ও বাজেট সহায়তার প্রস্তাব বিবেচনায় থাকবে। পাশাপাশি 25শে জুন বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে রাজপথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা গেছে। মিছিল হয়েছে রাজধানী সহ সারা দেশেই। ধানমন্ডিতে জামায়াতের মিছিল থেকে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটেছে। এই এক বিবৃতিতে দলটি জানিয়েছে, হামলার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে করা জামায়াতের মিছিল থেকে হামলা হয় সংবাদকর্মীদের উপর। এ সময় আহত হন একজন সাংবাদিক। ভুল বোঝাবুঝি থেকে এমন ঘটনা বলছে জামায়াত। এ সময় যে কোনো মূল্যে নাশকতা প্রতিহতের পাশাপাশি বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ করেন দলটির নেতারা। এরপরও আমাকে এই রাস্তায় ফেলে দিনে দুপুরে এই প্রকাশ্য দিবালোকে মিডিয়ার সামনে তারা একজন গণমাধ্যম কর্মীর উপরে কি ধরনের আক্রমণ করতে পারে। আমি জামাত বিটের সাংবাদিক, এরপরেও তারা আমাদের জামাত ইসলামী ধানমন্ডি জোনের ফ্যাসিবাদ বিরোধী একটি মিছিলে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সেখানে সাংবাদিকদের সাথে ভুল বোঝাবুঝির কারণে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এই ঘটনার সাথে আমাদের যারা সম্পৃক্ত ইতিমধ্যেই একদম সাংগঠনিকভাবে আমরা তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছি এবং করে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সংগঠন এই ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ এবং আমরা খুব কম সময়ের মধ্যে সামনে এই বিষয়ে আমরা পদক্ষেপ নেব। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে বিএনপি। এ সময় জনগণকে সাথে নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কোনো বিশৃঙ্খলার চেষ্টা প্রতিহতের ঘোষণা দেন তিনি। বলেন, নর্দমার মধ্য থেকে উকি দেওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ। উকি দিচ্ছে ফ্যাসিবাদ। আমি বলবো যে পচা পানির পানার মধ্যে দিয়ে তারা উকি দেওয়ার চেষ্টা করছে। দেশের মধ্যে অস্থিতিশীলতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড তারা করার চেষ্টা করছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে ধানমন্ডি, গুলিস্তান, উত্তর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি, জামায়াত ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিভিন্ন অলিগলিতেও পাহারা বসান তারা। প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে রাজধানীতে সজাগ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। বিজিবিও ধানমন্ডি সহ গুরুত্বপূর্ণ মোড়ে নেওয়া হয়েছে কড়া অবস্থান। আটক করা হয়েছে বেশ কয়েকজন সন্দেহভাজনকে।
কোনো ধরনের যেন নাশকতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই কারণে পুলিশ সর্বোচ্চ সতর্কতা অবস্থায় আছে। আমাদের পর্যাপ্ত সংখ্যক পুলিশের সদস্য, বিজিবি, ইভেন আপনারা কালকে দেখছেন ঢাকা এবং আশেপাশে কয়েকটা জেলায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য নিয়োজিত আছে। সেনাবাহিনী ও বিজিবির পাশাপাশি রাজধানীতে মোতায়েন রয়েছে 18,000 পুলিশ সদস্য। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের নামে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন। আর এই তালিকায় রয়েছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ, এস আলম এবং প্রভাবশালী কয়েকজন সাবেক মন্ত্রী। দুদক বলছে নজির স্থাপন করতে অপরাধীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। ইন্টারপোলের রেড নোটিশভুক্ত পলাতক আসামি সাবেক আইজিপি বেনজির আহমেদ গত 11 জুন দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার হন। এর পরপরই দুর্নীতি দমন কমিশনের ইন্টারপোলের রেড নোটিশভুক্ত পলাতক আসামিদের বর্তমান অবস্থান নিয়ে ফের আলোচনা শুরু হয়। বেনজির ছাড়াও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য সহ প্রভাবশালী 10 জনের বিরুদ্ধে আদালতের নির্দেশনায় ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে পুলিশের কাছে পাঠায় দুদক। যেসব আসামি দেশের বাইরে অবস্থান করছেন বা পলাতক রয়েছেন, তাদের দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার জন্য বিজ্ঞ আদালত ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করেন। দুদকের এই নথি এখন পুলিশ সদর দপ্তর হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাত ধরে যাবে ইন্টারপোলের সদর দপ্তরে। বেনজির আহমেদ সহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পুত্র সজীব ওয়াজেদ জয়, তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাভেদ, সাইফুল আলম, তার 2 ভাই এবং স্ত্রী, মোট 10 জনের নামে রেড নোটিশের আবেদন দুদক পাঠিয়েছে। তবে আন্তর্জাতিক আইন, অপরাধী প্রত্যর্পণ চুক্তি এবং ইন্টারপোলের নিজস্ব চুলচেরা বিশ্লেষণের ধাপ পেরিয়ে অপরাধীদের কবে বিচারের মুখোমুখি দাঁড় করানো যাবে সেটি এখন বড় প্রশ্ন। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। মজলুম অবস্থায় আওয়ামী গণহত্যার বিচার চাইলেও ক্ষমতায় গিয়ে বিচারহীনতার সংস্কৃতি বজায় রেখেছে বিএনপি, এমন অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, একদলীয় শাসন ও ফ্যাসিবাদের বিরুদ্ধে বিপ্লবের প্রস্তুতি নিতে হবে। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গুম খুনের বিচার না করলে এই সরকার 5 বছর টিকতে পারবে না। মঙ্গলবার রাজধানীতে 11 দলীয় ঐক্যের সমাবেশে বক্তব্য রাখেন তারা। ফ্যাসিবাদী আওয়ামী লীগের ঘটানো গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে রাজধানীর বিজয়নগরে 11 দলের বিক্ষোভ সমাবেশ। দলে দলে যোগ দেন 11 দলের নেতাকর্মীরা। বক্তব্য রাখেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা সহ 11 দলের শীর্ষ নেতারা। বলেন, খুনিদের বিচারের দীর্ঘসূত্রিতার মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বিএনপি সরকার। যারা নতুন ফ্যাসিজম কায়দা শুরু করেছে তাদের কাছে বিচার চেয়ে কোনো লাভ না। জীবন দিয়ে হলো বাংলার মাটিকে ফ্যাসিবাদ মুক্ত রাখবে। আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে পদত্যাগ করতে হবে। বিচার না করলে এই সরকার 5 বছর টিকতে পারবে না। গত 4 মাসে আইসিটিতে নতুন কোনো রায় আমরা এখন পর্যন্ত দেখি নাই। নতুন কোনো তদন্তের রিপোর্ট এখন পর্যন্ত দাখিল হয় নাই। এটা স্পষ্টত যে চিফ প্রসিকিউটরকে বসানো হয়েছে তিনি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদের পথ অনুসরণ করে একদলীয় শাসন ব্যবস্থার দিকে যাচ্ছে বিএনপি, তাই আরেকটি বিপ্লব অনিবার্য হয়ে উঠছে। বিশ্ববিদ্যালয় কলেজগুলা দলীয় অনুগত লোকদেরকে দিয়ে দখল করা, জেলায় জেলায় প্রশাসক বসিয়ে দেওয়া, এমনকি খেলার মাঠটা পর্যন্ত তারা দলমুক্ত রাখতে পারলেন না। এইভাবে তারা আবার কার্যত একদলীয় ফ্যাসিবাদী শাসনের দিকে আগাচ্ছেন।
তিনি বলেন, মজলুম অবস্থায় আওয়ামী গণহত্যার বিচার চাইলেও ক্ষমতায় গিয়ে বিচারহীনতার সংস্কৃতি বজায় রেখেছে দলটি। বিচার নিশ্চিত করুন। তাওফিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। নাফিসা, অটোরিকশার বিড়ম্বনায় পড়েছেন কখনো? অবশ্যই ফয়সাল, কে না পড়েছে। অবশেষে ঢাকার প্রধান সড়কে বন্ধ হতে যাচ্ছে ব্যাটারি চালিত রিকশার বিচরণ। 3 চাকার এই যান উচ্ছেদ করতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর গণবিজ্ঞপ্তি জারি হতে পারে আগামী মাসে। এই নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, রাজধানী এবং এর আশেপাশে গড়ে ওঠা রিকশা তৈরির অবৈধ কারখানা বন্ধ করতে হবে, নইলে সুফল মিলবে না। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শাহ আলী জয়। তথ্য প্রযুক্তির ব্যবহারে যখন আধুনিক হচ্ছে রাজধানীর পরিবহন ব্যবস্থা, তখন ব্যাটারি চালিত রিকশা হয়ে উঠেছে সড়কের গলার কাটা। অলিগলি পার করে প্রধান সড়কে ঢুকে পড়া এই রিকশার দখলেই এখন ঢাকার প্রধান সড়কগুলো। নিবন্ধনহীন রিকশা আর প্রশিক্ষণহীন চালকদের কারণে ঢাকার সড়কগুলোতে অহরহ ঘটে চলেছে দুর্ঘটনা। যোগাযোগ বিশেষজ্ঞদের মতে, প্রধান সড়কে এদের দৌরাত্ম্য কমানো না গেলে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনা সম্ভব নয়। এত পরিমাণ বেড়েছে যে ট্রাফিক নিয়ন্ত্রণ করাটা ডিফিকাল্ট। তারা যানজটে বড় একটা কারণ, তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সড়ক দুর্ঘটনা ঘটাচ্ছে। এটা বিদ্যুতের উপর বড় একটা চাপ তৈরি করছে। আমাদের এই ব্যাটারিচালিত রিকশা আমাদের পুরো যোগাযোগ ব্যবস্থাকে যেমন আমাদের বিশৃঙ্খল একটা পরিস্থিতি সৃষ্টি করেছে, এটা আমাদের জন্য বড় একটা ইস্যু ভবিষ্যতে তৈরি হয়ে যাবে। এখন এটাকে নিয়ন্ত্রণ করা দরকার। বিশেষজ্ঞরা বলছেন, যানজট দূর করতে সড়কের মোড়গুলোতে বসানো কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ক্যামেরাগুলো কাজে আসছে না লাইসেন্সবিহীন রিকশার কারণে। তারা দেখা যাচ্ছে হুট করে উল্টো দিকে চলে যাচ্ছে, হুট করে ডানে বামে চলে যাচ্ছে, যে রাস্তায় চলার কথা না সেই রাস্তায় চলে আসছে, মেন সড়কে চলে আসছে। এবং আমি এআই ভিত্তিক সিস্টেম আমি রাখছি ট্রাফিক ব্যবস্থাপনা করার জন্য, আমি এটা বাড়াবো, কিন্তু এটা আমি প্রয়োগ করতে পারছি যাদের লাইসেন্স আছে, কাগজপত্র আছে, কিন্তু যেই চালক ব্যাটারি রিকশা চালাচ্ছে তাকে আমি ট্রেস করতে পারছি না। ফলে আমি দাঁড়িয়ে আছি, একজন দেখছে যে সে দাঁড়িয়ে আছে, সে সরকারকে ট্যাক্স দিচ্ছে, ভ্যাট দিচ্ছে, বাট আরেকজন যে কোনো ভ্যাট ট্যাক্স নাই, সে দেখা যাচ্ছে যে সিগন্যাল চলে যাচ্ছে, তাকে ধরা যাচ্ছে। এমন বাস্তবতায় নড়ে চড়ে বসেছে প্রশাসন। সড়ক মন্ত্রণালয় এবং ট্রাফিক বিভাগ কয়েক দফা আলোচনার পর এমন সিদ্ধান্তে এসেছে, সড়কে শৃঙ্খলা আনতে বন্ধ করতে হবে ব্যাটারি চালিত রিকশা। প্রধান সড়কে যেন অটো রিকশা না ওঠে, এই জন্য বিএনপি তার অভিযানটাকে একটু জোরদার করবে। সামনের সপ্তাহ থেকে এটাকে আমরা খুব জোরালো ভাবে দেখবো। মানে প্রধান সড়কে দেখা হবে নাকি অটো রিকশাগুলো যেখানে উৎপাদন হয় সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন? শুধু প্রধান সড়কের এই ব্যাপারটা দেখছি, পরবর্তীতে পূর্ণাঙ্গ নীতিমালা যখন হয়ে যাবে তখন আমরা ওই ব্যাপারে স্টেপ বাই স্টেপ ব্যবস্থা নিব। ট্রাফিক বিভাগ বলছে, সরকারের চূড়ান্ত নির্দেশনার অপেক্ষায় তারা। সবুজ সংকেত পেলে প্রথমে ধাপে ধাপে সড়কগুলো থেকে তুলে নেওয়া হবে ব্যাটারি চালিত রিকশা, পরবর্তীতে অন্যান্য সড়কেও এর চলাচল সীমিত করা হবে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। মিয়ানমার সেনাবাহিনী 6 মাসে 7 শতাধিক বেসামরিক নাগরিক হত্যা করেছে। নিহতদের মধ্যে রয়েছে নারী, শিশুও। ফলে দিন দিন ভয়াবহ হয়ে উঠছে গৃহযুদ্ধের আগুন। সোমবার জাতিসংঘের নতুন প্রতিবেদনে উঠে এসেছে এই উদ্বেগজনক তথ্য। 2021 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সুচির সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর থেকেই মিয়ানমারে চলছে গৃহযুদ্ধ। সেনাবাহিনী ও প্রতিরোধ গোষ্ঠীগুলোর মধ্যে চলা সংঘাতে মারা গেছেন অগণিত মানুষ। এমন পরিস্থিতিতেই চলতি বছরের জানুয়ারিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা আরও বাড়ে। জাতিসংঘ বলছে, গত 6 মাসে মিয়ানমার সেনাবাহিনীর হামলায় নিহত হয়েছেন 700-র বেশি। তাদের মধ্যে রয়েছেন বহু নারী ও শিশু। সংস্থাটি বলছে, সবচেয়ে বেশি প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ হয়েছে বিমান হামলায়। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে মিয়ানমারের সামরিক সরকার। তাদের দাবি, বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে কোনো অভিযান চালানো হয়নি। জানান, নিহতদের বেশিরভাগই নির্বাচন বানচালের সঙ্গে জড়িত ছিলেন। সংঘাতের পাশাপাশি আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় মানবিক সংকটও তীব্র হচ্ছে। বিশ্লেষকদের মতে, চীন, ভারত, যুক্তরাষ্ট্র সহ আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলোর কৌশলগত স্বার্থ রয়েছে এখানে। আর সে কারণেই মিয়ানমারের মানবাধিকার সংকট আন্তর্জাতিক অঙ্গনে যথাযথ গুরুত্ব পাচ্ছে না। আসমাতুলি, নিউজ 24। 17 বার বিশ্বকাপ খেলেছে ইংল্যান্ড আর 5ম বার ঘানা।
2010 সালে কোয়ার্টার ফাইনালে ওঠাই তাদের বিশ্বকাপের বড় পাওয়া। আর ইংল্যান্ডের সবচেয়ে বড় অর্জন 1966 সালের বিশ্বকাপ ট্রফি, আর সেই একবারই ফাইনালে উঠেছিল তারা। ইতিহাস বলছে এগিয়ে ইংল্যান্ড, তবে 15 বছর আগে দুই দলের খেলা একমাত্র প্রীতি ম্যাচে ড্র হয়েছিল। তাই আজ রাত 2টায় এই দলের খেলায় কে জিতবে তা দেখতে চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দায়। ফিফা র্যাঙ্কিংয়ে ইংল্যান্ড চতুর্থ আর গানা 73তম। অর্থনীতিতে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ ইংল্যান্ড। অন্যদিকে গানার অর্থনীতি মাত্র ঘুরে দাঁড়ানোর পথে। ইংল্যান্ডের খেলোয়াড়রা বিশ্বকাপে খেলতে কয়টি জার্সি এনেছেন তা জানা নেই, তবে গানার খেলোয়াড়দের জার্সি মাত্র একটি। সেই এক সেট জার্সি তারা বারবার ধুয়ে পড়ছেন। পরের বার পরার জন্য প্রতি অনুশীলন শেষে তারা জার্সি ধুতে দেন। তবে জার্সির সংখ্যা বা অর্থনীতি যার যেমনই হোক, গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জয় পেয়ে দুই দলই আত্মবিশ্বাসে উজ্জ্বল। এল গ্রুপের হাই ভোল্টেজ লড়াইয়ে যুক্তরাষ্ট্রের বোস্টনে রাতে মুখোমুখি হতে যাচ্ছে এই দুই দল। ইউরোপীয় পরাশক্তি ইংল্যান্ড আর আফ্রিকার জায়ান্ট গানা, দুই দলই প্রথম ম্যাচ জিতে পয়েন্ট সমানে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় ইংল্যান্ড গ্রুপের শীর্ষে। এই ম্যাচ জিতলে বদলে যেতে পারে টেবিলের সব সমীকরণ। ক্রোয়েশিয়ার বিপক্ষে 4-2 গোলের রোমাঞ্চকর জয় দিয়ে টুর্নামেন্টে নিজেদের শক্তির জানান দিয়েছে থমাস টুখেলের ইংল্যান্ড। আক্রমণে ছিল গতি, ছিল ধার, ছিল বিশ্বকাপ জয়ের স্বপ্নকে আরো উস্কে দেওয়ার মতো পারফরমেন্স। অন্যদিকে শেষ মুহূর্তের নাটকীয় গোলে পানামাকে হারিয়ে মূল্যবান 3 পয়েন্ট তুলে নিয়েছে গানা। ব্ল্যাক স্টাররা জানে আরেকটি ইতিবাচক ফল তাদের নকআউট পর্বের দরজায় পৌঁছে দিতে পারে। ইংল্যান্ড ও গানার ইতিহাসও বেশ সংক্ষিপ্ত। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দুই দলের একমাত্র সাক্ষাৎ হয়েছিল 2011 সালে ওয়েম্বলিতে, যেখানে ম্যাচটি ড্র হয় 1-1 গোলে। ম্যাচটিতে ইংল্যান্ডের আক্রমণের মূল ভরসা থাকবেন হ্যারি কেইন, সঙ্গে সৃজনশীলতার দায়িত্বে জুড বেলিংহাম। অন্যদিকে গানার জন্য বড় সুখবর হতে পারে থমাস পার্টের ফিরে আসা। মাঝমাঠে তার উপস্থিতি ব্ল্যাক স্টারদের শক্তি বাড়াবে। আর সামনে গোলের খোঁজে থাকতে পারেন ব্র্যান্ডন থমাস আসান্তে। খালিদুল ইসলাম তানভীর, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।